নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট মানেই রিস্ক আছে, কিন্তু সব ফান্ডে তো সমান রিস্ক নেই। কোনো ফান্ড আছে যেটাতে কম রিস্ক, আবার কোনো ফান্ড আছে যেটাতে বেশি রিস্ক। তো আমরা কি করে জানবো যে কোন ফান্ডে রিস্ক বেশি, কোন ফান্ডে রিস্ক কম? দেখুন, আমাদের গায়ের টেম্পারেচার মাপার জন্য যেমন থার্মোমিটার আছে, ঠিক তেমনিভাবেই সেবি, যারা কিনা মিউচুয়াল ফান্ডের রেগুলেটর, তারাও এই মিউচুয়াল ফান্ডের রিস্ক মাপার জন্য একটা মিটার তৈরি করেছেন, যার নাম হলো রিস্কোমিটার। 1 জানুয়ারি 2021 থেকে এই নতুন রিস্কোমিটার চালু হয়েছে। এবার এই রিস্কোমিটারেতে 6টা লেভেল আছে। রিস্কোমিটারেতে সব থেকে কম রিস্ক যেটাকে গ্রিন কালি দিয়ে ডিনোট করা হয়েছে, সেটা হচ্ছে লো রিস্ক। তারপরে একটুখানি রিস্ক যেটাতে বেশি আছে সেটাকে আমরা বলবো লো টু মডারেট রিস্ক। সেটা দেখুন আপনার একটুখানি হালকা সবুজ দিয়ে ডিনোট করা হয়েছে। তারপরে আসছে মডারেট রিস্ক, তারপরে আসছে মডারেটলি হাই রিস্ক, তারপরে আসছে হাই রিস্ক এবং সবশেষে আসছে ভেরি হাই রিস্ক। এইবার কোনো ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড এই রিস্কোমিটারের যে 6টা লেভেল আছে তার মধ্যে কোন ক্যাটাগরিতে পড়বে সেটা কিভাবে হিসেব করব, তারও একটা নির্দিষ্ট রুল তো আছে। তো সেই রুলটা সম্বন্ধে একটু আপনাকে বলে দিই। সবার প্রথম, ডেট মিউচুয়াল ফান্ডের রিস্কটাকে আমরা কিভাবে অ্যাসেস করব। তো সেখানে আমরা 3টে জিনিস দেখব। প্রথম সেটাকে বলা হয় ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ক মানে কি? দেখুন, ডেট মিউচুয়াল ফান্ডেতে বিভিন্ন কোম্পানির বন্ডেতে ইনভেস্ট হয়। এইবার যারা বন্ডটা ইস্যু করলো বা যে কোম্পানি বন্ডটা ইস্যু করলো, তারা বন্ডটা ইস্যু করার পরেতে বন্ডের যে ইন্টারেস্ট রেগুলারলি পেমেন্ট করতে হবে, সেই ইন্টারেস্টটা পেমেন্ট করতে পারবে তো? কিংবা টেনিওরের শেষেতে যখন মেন যে প্রিন্সিপালটা ছিল সেটা ফেরত দিতে হবে, সেটা ফেরত দিতে পারবে তো? এইবার যখন ডেট মিউচুয়াল ফান্ডের রিস্ক অ্যাসেস করা হবে, তখন চেক করে দেখা হবে যে আপনি কোন ধরনের বন্ডেতে ইনভেস্ট করেছেন। বিশেষ করে ক্রেডিট রেটিংটা দেখা হবে। আপনি কি AAA রেটেড বন্ডেতে ইনভেস্ট করেছেন নাকি A রেটেড বন্ডেতে ইনভেস্ট করেছেন? যদি AAA রেটেড বন্ডেতে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনার রিস্ক কম, কিন্তু আপনি যদি A রেটেড বন্ডেতে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনার রিস্ক বেশি। তো এইখান থেকে একটা রিস্ক অ্যাসেস করা যাচ্ছে। দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক। এইবার ইন্টারেস্ট রেট রিস্ক মানে কি? ইন্টারেস্ট রেট রিস্ক হলো যে আপনার এই যে বন্ড, এই বন্ডটাকে কেনা বেচা করা যায়। যে বন্ডটাতে ইনভেস্ট করা হলো সেই বন্ডটাও আবার ট্রেড হয়। এবার এই বন্ডের প্রাইসটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে। যখন ইন্টারেস্ট রেট কম হয় তখন বন্ডের প্রাইস বেশি হয়, আর যখন ইন্টারেস্ট রেট বেশি হয় তখন বন্ডের প্রাইস কম হয়। মানে ইনভার্স রিলেশন আছে, এটা জেনে রাখা খুব দরকার। এইবার ধরুন কোনো বন্ডেতে ইনভেস্ট করা আছে, এইবার যদি ইন্টারেস্ট রেট বাড়তে থাকে তাহলে কি হবে? আস্তে আস্তে ওই বন্ডের যে প্রাইস সেটা কিনা কমতে থাকবে। এইবার বলুন যে কোন ধরনের বন্ডের ক্ষেত্রে এই ইন্টারেস্ট রেটটা বেশি অ্যাফেক্ট করবে? অবশ্যই লং টেনিওরের বন্ডের ক্ষেত্রে। কারণ যদি একটা শর্ট টেনিওরের বন্ড হয়, যদি 90 দিনের বন্ডটাই হয়, 90 দিনের মধ্যে ইন্টারেস্ট রেট কি এমন ফ্ল্যাকচুয়েট করবে যে বন্ডের প্রাইসটা বিরাট চেঞ্জ হয়ে যাবে? হবে না। কিন্তু সেটা যদি 10 সালের বন্ড হয়, 10 বছরের মধ্যে কিন্তু ইকোনমিতে ইন্টারেস্ট রেট পরিবর্তন হবার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু এই ইন্টারেস্ট রেট রিস্কটা বেশি হবার সম্ভাবনা। সুতরাং কোনো মিউচুয়াল ফান্ড যদি লং টেনিওর বন্ডেতে ইনভেস্ট করে তাহলে কিন্তু তার ইন্টারেস্ট রেট রিস্কটা বেড়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে লিকুইডিটি রিস্ক। লিকুইডিটি রিস্ক মানে কি? যে ওই ফান্ডটা যে বন্ডগুলোতে ইনভেস্ট করছে সেই বন্ডগুলোকে কত সহজে কেনা বা বেচা যায়। আমি বলেইছি যে বন্ডকেও সেকেন্ডারি মার্কেটে কেনা বেচা যায়। এইবার যে বন্ডটাতে ইনভেস্ট করা আছে সেই বন্ডটাকে যদি খুব সহজে কেনা বা বেচা যায় তাহলে সেটাকে আমি বলবো খুব লিকুইড। আবার যে বন্ডটাতে ইনভেস্ট করা আছে সেই বন্ডটাকে যদি সহজে বেচা না যায় তাহলে সেটাকে বলবো ইললিকুইড। তো যখন ওই অ্যাসেস করা হচ্ছে রিস্কটা, তখন দেখে নেওয়া হবে যে কোন ধরনের বন্ড, কারা বন্ডটা ইস্যু করেছে, সেগুলো সহজে কেনা বেচা যাবে কিনা, এইগুলো দেখে তারপরে কিন্তু বন্ডের রিস্কটাকে অ্যাসেস করা হচ্ছে। তো এইগুলো তো হলো ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডেতে রিস্ক অ্যাসেসমেন্ট। ঠিক তেমনিভাবে ইকুইটি ক্যাটাগরির যে মিউচুয়াল ফান্ড, তাদেরও তো রিস্ক অ্যাসেস করতে হবে। তো তাদের ক্ষেত্রে কি দেখব? প্রথম সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। মানে যে স্টক বা শেয়ারেতে ইনভেস্ট করা আছে সেই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনটা কত, মানে সেইটা কত বড় কোম্পানি। যদি বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন হয় তাদের রিস্কটা কম। জেনারেলি লার্জ ক্যাপ কোম্পানি হলে তাদের মার্কেট ক্যাপিটালাইজেশনটা বেশি, রিস্ক কম। যদি ছোট কোম্পানি হয় তাদের মার্কেট ক্যাপিটালাইজেশনে কম, তাদের রিস্ক বেশি। দ্বিতীয় সেটা হচ্ছে ভোলাটিলিটি। ভোলাটিলিটি মানে কি? স্টকের যে প্রাইসটা সেটা ফ্ল্যাকচুয়েট করছে কত তাড়াতাড়ি। অনেক স্টক আছে যাদের প্রাইসটা খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে, আবার অনেক স্টক আছে যাদের প্রাইসটা কম ফ্ল্যাকচুয়েট করে। আমাকে তাহলে দেখতে হবে যে মিউচুয়াল ফান্ডে যে শেয়ারগুলোতে ইনভেস্ট হয়েছে তাদের স্টক প্রাইসটা কি বেশি ফ্ল্যাকচুয়েট করছে না কম ফ্ল্যাকচুয়েট করছে, এটা চেক করতে হবে।
3 নম্বর যে পয়েন্ট সেটাকে বলা হয় ইম্প্যাক্ট কস্ট। দেখুন কিছু স্টক বা শেয়ার আছে যেগুলোতে একটু বেশি ট্রানজ্যাকশন হয়ে গেলেই তাদের শেয়ার প্রাইসটা কিন্তু বিরাট ফ্ল্যাকচুয়েট করবে। বিশেষ করে সেই স্টক বা শেয়ারটা যাদের ট্রেডিং ভলিউমটা খুব কম, মানে দিনে খুব অল্প কেনা বেচা হয়, সেই রকম একটা শেয়ার যদি হঠাৎ করে একটা বড় বরাত পেয়ে যায় কেনা বেচার জন্য, তাহলে কি হবে? সেই শেয়ারের প্রাইস একদম লাফিয়ে বেড়ে যাবে। ঠিক উল্টোটা, সেরকম কোনো শেয়ার যদি বেচার বড় বরাত এসে যায় তাদের শেয়ার প্রাইস খুব কমে যাবে। তো এক্ষেত্রে কি হচ্ছে, ফান্ড ম্যানেজারের ক্ষেত্রে প্রবলেম, কেনার সময় তাকে বেশি দাম দিয়ে কিনতে হবে, আবার ঠিক যখন বেচবেন বেচার সময় তো দাম হুহু করে পড়ে যেতে পারে। তো এই ইম্প্যাক্ট কস্টটা কতটা, মানে যে ধরনের শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোতে এরকম ইম্প্যাক্ট কস্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই জিনিসগুলো দেখাবে এবং সেইগুলো বেস করেই কিন্তু ওই রিস্কটাকে অ্যাসেসমেন্ট করা হবে। এবার সেইগুলোর উপর বেস করে তো 6 ধরনের রিস্ক আমি পেয়ে গেলাম। প্রথম যে রিস্ক লেভেল, মানে সব থেকে একদম নিচে যেটা, সেটাকে আমি বলছিলাম যে লো রিস্ক লেভেল। এবার তার যে স্কোর, মানে সেটাকেও একটা মেজার করা যায়, তার স্কোরটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1, মানে রিস্কটা 1 বা তার থেকে কম। এইবার প্রশ্ন হলো যে এই যে লো রিস্ক লেভেলের কথা বলছি, যে এই যে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে এরকম লো রিস্ক আছে, সেগুলো কাদের জন্য অ্যাপ্লিকেবল বা কাদের জন্য সুটেবল? যারা কনজারভেটিভ ইনভেস্টার, তারা এরকম এমন জায়গাতে ইনভেস্ট করবে যেখানে লো রিস্ক লেভেল। এবার সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে এরকম লো রিস্ক লেভেল আছে, সেটা জানা তো সবথেকে ইম্পর্টেন্ট। দেখুন আপনাকে আমি জেনারেল বলছি, কারণ ফান্ড টু ফান্ড ভ্যারি করে এবং ফান্ড যে হাউস তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের নিচে তাকে মেনশন করে দিতে হয় যে এখানে রিস্ক লেভেল কোনটা। এবার এই ফান্ডের এক্সাম্পল হিসেবে আপনাকে বলতে পারি, যেমন ধরুন গিল্ড ফান্ড বা যে কোনো ধরনেরই ইনকাম ফান্ড, যারা কিনা যে বন্ড বা যে ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট করছে তারা যেন 90 ডেজের মধ্যে ম্যাচিওর হয়ে যায়। আমি বলেইছি যে ইনস্ট্রুমেন্টটাতে ইনভেস্ট করছে সেটা যদি শর্ট টার্মেতে ম্যাচিওর করে যায়, তাহলে সেখানে ইন্টারেস্ট রেট রিস্ক বলুন সেটা কম থাকবে, ডিফল্ট রিস্কটাও কম হবার সম্ভাবনা থাকবে। তো সেই কারণের জন্য এই জায়গাগুলোতে বা এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলোতে সব থেকে লো রিস্ক থাকে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে মডারেটলি লো। তাদের যে স্কোর সেটা কি না 1-এর বেশি, 2-এর সমান বা 2-এর কম। এক্ষেত্রে মডারেটলি কনজারভেটিভ যারা ইনভেস্টার তারা এখানে ইনভেস্ট করতে পারবে। এই ক্যাটাগরির যে মিউচুয়াল ফান্ড সেগুলো কারা? দেখুন এগুলোও ডেট ফান্ডই হবে, আপনি বুঝতেই পাচ্ছেন। এবং ডেট ফান্ডের মধ্যেও শর্ট টার্ম ডেট ফান্ড, মানে যে ডেট ফান্ডগুলোতে যে বন্ডগুলোতে ইনভেস্ট হচ্ছে তারা যেন 91 দিন থেকে 3 বছর এই টেনিওরের হয়। 90 দিনের কম হলে তো আমি বলেইছি যে সেটা লো ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে। এইটা 91 ডেজ থেকে 3 বছর এই সময়ের মধ্যে হবে। এরপর 3 নম্বরে আসছে মডারেট রিস্ক লেভেল। এখানে রিস্কের স্কোরটা কি 2-এর থেকে বেশি, 3-এর সমান অথবা কম। এখানে যারা মডারেট রিস্ক টেকার আছেন তারা ইনভেস্ট করবেন। কোন ধরনের প্রোডাক্ট আছে? মেনলি হাইব্রিড ফান্ড আর ডেট ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ড, যেগুলোতে ম্যাক্সিমামটাই ডেটেতে ইনভেস্ট হবে। সেরকম ডেট ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ড যেগুলো আছে সেইগুলোতে জেনারেলি এই মডারেট রিস্ক লেভেল আছে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে মডারেটলি হাই। এক্ষেত্রে রিস্ক স্কোরটা হচ্ছে 3-এর বেশি, 4-এর সমান অথবা 4-এর কম। যারা মডারেটলি অ্যাগ্রেসিভ ইনভেস্টার তারা এখানে ইনভেস্ট করতে পারেন, যেমন ধরুন ইন্ডেক্স ফান্ড, গোল্ড ETF, ব্যালেন্সড ফান্ড, এই ধরনের ফান্ডগুলোতে আপনার মডারেটলি হাই রিস্ক থাকে। এরপরে 5 নম্বর যেটা, এটা হচ্ছে হাই রিস্ক। এখানেতে রিস্কের যে স্কোর সেটা হচ্ছে 4-এর বেশি, 5-এর সমান অথবা কম। এক্ষেত্রে যারা অ্যাগ্রেসিভ ইনভেস্টার তারাই এখানে ইনভেস্ট করতে পারবে। বিভিন্ন ধরনের লার্জ ক্যাপ ফান্ড, ইন্ডেক্স ফান্ড, এইগুলো কিন্তু এই ক্যাটাগরির মধ্যে জেনারেলি আসে। এবং 6 নম্বর যেটা, সেটা হচ্ছে ভেরি হাই রিস্ক। এক্ষেত্রে রিস্কের স্কোর 5-এর বেশি, অনলি যারা অ্যাগ্রেসিভ ইনভেস্টার তারাই এখানে ইনভেস্ট করতে পারবে। এক্ষেত্রে কোন ধরনের ফান্ড আসছে? মাল্টি ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, সেক্টরাল ফান্ড, থিমেটিক ফান্ড, ইন্টারন্যাশনাল ফান্ড, এইগুলো সবই কিন্তু ভেরি হাই রিস্ক ক্যাটাগরিতে আসছে। এক্ষেত্রে আপনাকে আরেকবার মনে করিয়ে দিই, এই রিস্ক ক্যাটাগরি অনুযায়ী ফান্ডের যে নামগুলো বা ক্যাটাগরিগুলো বললাম সেগুলো সবই জেনারেলাইজড। আপনি যখন একটা ফান্ডে ইনভেস্ট করবেন তখন চেক করে দেখে নেবেন যে ওই ফান্ডটা অ্যাকচুয়ালি রিস্ক মিটারের কোন ক্যাটাগরিতে বা কোন লেভেলেতে আছে, সেটা কিন্তু অবশ্যই মেনশন করা থাকবে। তাহলে সেখান থেকে আপনি অ্যাকচুয়াল ডেটাটা পেতে পারবেন। আমি আপনাকে শুধুমাত্র একটা জাস্ট রিপ্রেজেন্টেশন হিসাবে এটা বললাম।